নমস্কার। আজকে একটা বিশেষ প্রতিবেদন করছি। সাধারণভাবে রবিবার দিন আমরা কোনো প্রতিবেদন বার করি না, একটা গল্প পাঠ থাকে, আজকেও প্রকাশিত হয়েছে, সেটা অতি অবশ্যই আপনারা শুনবেন, কিন্তু বিষয়টা জরুরি বলে জরুরি ভিত্তিতে এই আলাদা প্রতিবেদনটা করতে হচ্ছে। কারণ এটা হচ্ছে বিশেষ করে ভবানীপুর কেন্দ্রে আমরা যেটা খুঁড়ে বার করেছি, সে ভবানীপুর কেন্দ্রে তথাকথিত নির্বাচন কমিশনের অবিশ্বাস্য অনাচারের গল্প। তো ভবানীপুর নিয়ে কাজ নতুন নয়। ভবানীপুর এবং আরও কয়েকটা কেন্দ্র নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম বেশ অনেক দিন আগে, এবং তার প্রাথমিক অনুসন্ধানটা আপনাদের জানিয়েছি। শুধু যে আমরা করেছি তা নয়, অল্ট নিউজ এবং খবর ইনস্টিটিউটও এই কেন্দ্র নিয়ে তাদের প্রাথমিক অনুসন্ধান ইতিমধ্যেই পেশ করেছে। সবকটাই মোটামুটি একই দিকে যায়। তো তারপরেও কেন এটা আলাদা করে প্রকাশ করছি এবং এত দেরি হলো কেন, তার তো দুটো উত্তর হবে। প্রথমত, শুধু প্রাথমিক অনুসন্ধান নয়, আমরা কাজটা নিখুঁতভাবে করতে চেয়েছিলাম। তা এখন বলতে পারি আমরা যে মোটামুটি 99% নিখুঁতভাবে শেষ হয়েছে কাজটা। এবং সেই কারণেই আমাদের নিজেদের প্রাথমিক অনুসন্ধান বা অল্ট নিউজ বা খবর ইনস্টিটিউটের থেকে এর ফলাফল খানিকটা আলাদা, এবং আমরা দেখব যে বিপদটা আরও খানিকটা বেশি। এবং দ্বিতীয় যে জিনিসটা আলাদা করে আমরা এখানে বলছি সেটা হলো, এটা তো বস্তুত একটা পাহাড় ডিঙানোর ব্যাপার। নির্বাচন কমিশন যে জিনিসটা করেছে সেটা কোনো স্বচ্ছ ভোটার তালিকা নয়, সেটা বস্তুত যাতে তালিকাটা কেউ পড়তে না পারে তার ব্যবস্থা করা। তো সেটা কিভাবে করা হয়েছে তার পুরো চিত্রটা সকলের কাছে থাকা দরকার আমরা মনে করছি, এবং এই কারণেই আমাদের দেরি হলো, নইলে তো দুম করে বার করে দেওয়া যেত। তো দেরিটা হলো কেন, কি পাহাড় রাখা হয়েছে এবং কিভাবে সেটা ডিঙানো হয়েছে তার গল্পটা সকলের জানা দরকার, প্রত্যেকটি সাধারণ মানুষের জানা দরকার। নির্বাচন কমিশন যে কি বস্তু এবং কি করে চলেছে, তাহলে তার চিত্রটা এখান থেকে পরিষ্কার হবে। তো বারবার পাহাড়ের কথা বলছি যাতে চিত্রটা বোঝা না যায়, সেজন্য ওরা পাহাড় সাজিয়ে রেখেছিল চোখের সামনে যাত্রাপথে। তো পাহাড়গুলো কি? তো প্রথম পাহাড় এটা যে সবাই জানেন এই কথাটা, যে সারা দেশে নির্বাচন কমিশন কোথাও এক্সেল শিটে যেটা আমরা পড়ি সেরকম সিএসভি ফরম্যাটে মেশিন রিডেবল তালিকা দেওয়া হচ্ছে না। তো সেখান থেকে চটপট আমরা বিভিন্ন রকম বিশ্লেষণ করতে পারি। তো দেওয়া হচ্ছে পিডিএফ, এবং তাও বুথ ভিত্তিক। এর কোনো কারণ নেই, কারণ সেন্সাসে খুব সহজে এক্সেল শিট দেওয়া হয়, সিএসভি ফাইল দেওয়া হয়, তার থেকে নানা রকম বিশ্লেষণ নানা লোক করেন। সেই টেকনোলজি খুব কঠিন কিছু না, কারো অজানা তাও না, কিন্তু এখানে দেওয়া হচ্ছে পিডিএফ, যেটা মেশিন রিডেবল নয় এবং তাও পুরোটা নয়, শুধুমাত্র বুথ ভিত্তিক। মানে 80,000 বুথ থাকলে আপনাকে 80,000 পিডিএফ নামানো থাকবে। তো কেন দেওয়া হচ্ছে তার কোনো ব্যাখ্যা নেই। যদিও এই পাহাড়টা সবাই যেমন জানেন, এটার কথা আমাদের জানা ছিল, কিন্তু জানা যেটা ছিল না সেটা হলো যে এই পিডিএফ নামানোই কিন্তু একটা বড় পাহাড়। তো সারা পশ্চিমবঙ্গের এবং ভবানীপুরের সমস্ত পিডিএফ আমরা নামিয়ে নেব ভেবেছিলাম। তো নির্বাচন কমিশনের সরকারি সাইট ব্যবহার করেই ভেবেছিলাম, যেরকম সেন্সাস বা জনগণনার সাইট ব্যবহার করে করা যায়। তো আশা ছিল একটা ক্লিকেই সমস্ত কিছু ডাউনলোড করা যাবে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে দেখা গেল একবার মাত্র 10টার বেশি ফাইল নামানো যায় না, এবং প্রত্যেকবার নতুন নতুন করে ক্যাপচা যেটা দেয়, নতুন আসে একটা অদ্ভুত অক্ষরমালা, সেটা টাইপ করতে হয়, এবং তাও অর্ধেক সময় সেটা ঠিকঠাক নেয় না। তো শুধু সেখানেই নয়, আমাদের আন্দাজ যে ওয়েবসাইটের ভিতরে এমন কিছু লুকোনো কোড আছে যা নজর রাখে কেউ বেশি ফাইল ডাউনলোড করছে কিনা। এই কোডটা বেশ কিছু ফাইল ডাউনলোড করলে গোপনে ব্রাউজারকে ব্লক করে এবং ক্র্যাশ করিয়ে দেয়। তো এটা এমনি এমনি বলছি না, আমাদের অন্তত 3টি উইন্ডোজ পিসি ক্রোম এবং এজ ব্রাউজার চলাকালীন এমনভাবে ক্র্যাশ করে গিয়েছিল যে নতুন করে উইন্ডোজ আবার ইনস্টল করতে হয়েছিল। প্রোফাইল বদলানো বা ব্রাউজারের ডেটা এডিট করেও কোনো কাজ হয়নি। তারপরেও আমরা পিডিএফ নামাতে পেরেছি। কি করে সেটা আর বললাম না, কারণ বললে হয়তো সেই রাস্তাটাও বন্ধ করে দেওয়া হবে। তো এটা একেবারেই প্রত্যাশিত নয় যে পিডিএফ যারা নামিয়ে বিশ্লেষণ করতে চাইছেন তাদের আটকে দেওয়া হবে, কিন্তু হয়েছে, এবং আমাদের অপ্রত্যাশিত কায়দাতেই হয়েছে, যেটা হলো প্রথম পাহাড়। তো যাই হোক, তারপরেও আমরা পিডিএফ নামিয়েছি, কিন্তু তারপরে এলো হচ্ছে দ্বিতীয় পাহাড়টা। তো পিডিএফ নামিয়ে দেখা গেল যে সেগুলোর অবস্থা মোটেই সুবিধে নয়। সরাসরি স্ক্যান করে একটা টেকনোলজি আছে যার নাম ওসিআর, তা দিয়ে টেক্সট ফাইলে রূপান্তর করা তো একেবারে অসম্ভব, কারণ তথ্যগুলো নানা রকম কায়দায় চৌকো চৌকো বাক্সের ভিতর ভরা আছে। আমরা একটা প্রোগ্রাম চালিয়ে বললাম ভাই যা আছে টেক্সট পড়ে দাও, তো তারপর সেটাকে এক্সপোর্ট করে দিলাম, এই জিনিস হবে না।
তো চৌকো চৌকো বাক্সগুলোর মধ্যে আবার এক একজন ভেটারের জন্য কয়েক লাইনের তথ্য, 2 লাইনও হতে পারে, 3 লাইনও হতে পারে, বলা খুব মুশকিল, এবং লাইনগুলো কোথাও সোজা নয়, এবং এর কোনো কারণ নেই যেটা কেন এরকম হলো। ওরা তো হাতে লিখে স্ক্যান করেন, ইলেকট্রনিক্যালি বার করেছেন, তবুও এটা করা হয়েছে। তাই আমাদের একটা বিশেষ ওসিআর টুল ব্যবহার করতে হয়েছে, আমাদের নিজেদেরই লিখতে হয়েছে, যা পিডিএফকে ওই ছোট্ট ছোট্ট বাক্স যেগুলো আছে ওই ছোট্ট ছোট্ট ব্লকে টুকরো করবে এবং তারপর তথ্যগুলোকে টেক্সটে টুকরো করবে। তো 2-3 লক্ষ এন্ট্রির জন্য মানুষের পক্ষে এই কাজটা করা অসম্ভব, তাই একটা প্রোগ্রামের প্রয়োজন ছিল, আমাদের লিখতে হয়েছে, এবং অনেকবার চেষ্টার পর জিনিসটা সাফল্য আসে, এবং এই জিনিসটা চলতে প্রচুর সময়ও লাগে, মানে অকল্পনীয় রকম বেশি সময় লাগে, কারণ যেহেতু আমাদের ওই বাক্সগুলো চিহ্নিত করতে হচ্ছে, খুব হাই রেজলিউশনে স্ক্যান করতে হচ্ছে, এবং তারপর বাক্সটা ধরে তার ভিতরে কী টেক্সট আছে খুঁজে বার করতে হচ্ছে, সে এক বিধিকিচ্ছিরি ব্যাপার। তো এই যে যা চূড়ান্ত কুস্তিটা আমাদের করতে হলো, এটা দ্বিতীয় পাহাড় যেটাকে বলছি, এর কোনো কারণ ছিল না, কিন্তু নির্বাচন কমিশন একদম ইচ্ছে করেই করেছে এই ফরম্যাটটা। ইচ্ছে করে কেন বলছি, কারণ অন্যরকম ফরম্যাট করা যেতেই পারতো, আপনি কীভাবে প্রেজেন্ট করবেন সেটা তো আপনার উপর। তো ফরম্যাটটা ইচ্ছে করেই বানিয়েছে এবং তাতে করে কাজটা কঠিনতর হয়েছে। তো ওসিআর করা হলো, আর সমস্ত কিছু মিটে গেল এমন তো নয়। তো অক্ষরগুলো এমন করে সাজানো ছিল, দেখা গেল যে তা যাতে প্রোগ্রাম চট করে চিনতে না পারে। রেজলিউশন যেটা বললাম যে কত ডিপিআই আপনি স্ক্যান করবেন, এবং তারপর ওসিআরের সেটিং নিয়ে, ওসিআর কথাটা শুনে যারা ভাবতেন সেটা আবার কি, ওটা একটা নির্দিষ্ট টুল, নির্দিষ্ট যে কল কবজা, সফটওয়্যারের কল কবজা, যার নাম হচ্ছে অপটিক্যাল রেকগনিশন সিস্টেম। তো ওসিআরের অনেক সেটিংস নিয়ে অনেক নাড়াচাড়া করার পর দেখা গেল যে এলোমেলোভাবে, মানে ভুল স্ক্যান আসছিল, মানে অদ্ভুত সব চিহ্ন চলে আসছিল, অথবা অক্ষর সংখ্যায় সব বাদ যাচ্ছিল। তো কথা হচ্ছে যে তার কারণ হচ্ছে যে অক্ষরগুলো একটু এলোমেলো, একটু উঁচু নিচু, কোনটা স্পষ্ট কোনটা অস্পষ্ট, এরকম কিন্তু ইলেকট্রনিক ডকুমেন্টে হওয়ার কথা নয়। তো যাই হোক, এইটা একটা তৃতীয় পাহাড়, এটার জন্য আমাদের একটা বিশেষ অ্যালগরিদম তৈরি করতে হচ্ছে, যার নাম হিউরিস্টিক প্যাটার্ন ম্যাচিং। তারপর সেটা সংশোধন এবং প্রেডিকশান, একদম মেশিন লার্নিংয়ের ফর্মেটে আমাদের যেতে হয়েছে। সহজ একটা প্রেডিক্টেবল প্রোগ্রাম দিয়ে জিনিসটা করা যায়নি, তো অজস্র অক্ষর সংখ্যা বাদ যাচ্ছিল, কিন্তু তারপর আমরা এই প্রোগ্রামটা নামিয়ে একটা অন্তত নাম, এপিক, সম্পর্কের নাম, বয়স, এই সমস্ত যে তথ্যগুলো দেওয়া হয়েছিল, অন্তত 95% নির্ভুলতায় আমরা সেটা নামাতে পেরেছিলাম। তো এর জন্য আমরা বারবার বলছি, বাংলা গবেষণা কেন্দ্রকে জন্য ধন্যবাদ দিতে হবে। তো যারা করেছেন তারা নাম প্রকাশ করতে চান না, কিন্তু এই প্রোগ্রামটা লেখা মুখের কথা ছিল না, কিন্তু আমরা লিখতে পেরেছি, অবশেষে লিখতে পেরেছিলাম। তো এটা গেল তৃতীয় পাহাড়। তো সমস্ত কিছু প্রথমত সব কিছু নামাতে হবে, প্রথম পাহাড়। দ্বিতীয়ত অক্ষরগুলো এলোমেলো। তৃতীয়ত অক্ষর কোনটা আবছা, কোনটা এবড়ো খেবড়ো, এই সমস্ত কিছু বাক্সের ভিতরে, এই সমস্ত কিছু সমাধান করে আমরা মোটামুটি তথ্যগুলো এক জায়গায় জড়ো করতে পেরেছিলাম। এটা হলো প্রাথমিক খসড়া তালিকা। প্রাথমিক খসড়া তালিকাটা সারা পশ্চিমবঙ্গ জুড়েই আমরা কিন্তু সমাধান করতে পেরেছি। আমরা পুরোটার ডেটাবেস আমরা বানাতে পেরেছি, সেটা আমাদের হাতের কাছে আছে, এবং সেই নিয়ে নানা রকম ফলাফল প্রকাশ করেছি। তো অন্য কেউ পড়ুক না পড়ুক, আমার ব্যক্তিগতভাবে আন্দাজ হলো যে নির্বাচন কমিশন কিন্তু ঠিকই পড়েছিল সেসব, এবং তারা বললে এই কী রে ভাই, এত 3খানা পাহাড় দিলাম পরপর, সেই পাহাড়ও ডিঙিয়ে ফেললো, এবং তারপর বললো দাঁড়া বেটা মজা দেখাচ্ছি। ফলে অ্যাডজুডিকেশন তালিকা, মানে বিচারাধীন তালিকা যখন তারা প্রকাশ করলো, তখন একটা নতুন জিনিস আনা হলো। দেখা গেল যে নতুন তালিকায় নামের উপর অ্যাডজুডিকেশন এবং ডিলিট স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে। ভাবুন, আপনি চোখে দেখে বুঝতে পারবেন না আসল নামটা কি, সেটা নাকি আমাদের প্রোগ্রাম দিয়ে পড়তে হবে। তো প্রোগ্রাম দিয়ে পড়তে গিয়ে দেখা গেল প্রোগ্রাম যথারীতি হিমশিম খাচ্ছে, ডিলিটের লেখাটা পড়বে, অ্যাডজুডিকেটের লেখাটা পড়বে না, তার নিচে আবছা নামটা পড়বে, বোঝানো অসম্ভব। তো অনেক প্রচেষ্টার পরেও পুরো জিনিসটা গার্বেজ আসছিল। আমার বন্ধুবান্ধব অনেকেই অ্যাডজুডিকেশন নিখুঁত লিস্ট চাইছিলেন, তারা খুব হতাশ হয়েছেন যে কিছুতেই ব্যাপারটা বার করা যাচ্ছিল না। তো এইটার উপরেই আমাদের ওই ভবানীপুরের প্রাথমিক অনুসন্ধান হয়েছিল, যেটা একেবারেই নিখুঁত হবার ধারে কাছেও ছিল না, ফলে অনুসন্ধানটা পরে আমি সরিয়েও নিই। তো আড়াল থেকে কমিশন নিশ্চয়ই হাসছিল, কেমন দিলাম, তালিকা থেকে যদি নামই বার করতে না পারবি তাহলে পরবর্তী বিশ্লেষণ হবে কী করে।
তবে কথা হচ্ছে যে বেহুলার এই বাসর ঘরেও কিন্তু ছেঁদা ছিল না, সেটা আমরা আবিষ্কার করলাম। স্ট্যাম্পটা যেটা ওরা মেরেছিল সেটা শুধু নামের উপর, ডিলিটেড হোক অ্যাডজুডিকেটেড হোক, স্ট্যাম্পটা নামের উপর ছিল। তো কপাল জোরে এপিক নাম্বারটা অক্ষত ছিল, ওটার উপর স্ট্যাম্প মারা হয়নি। তো এইটাকে কাজে লাগিয়ে আমাদের যে কায়দাটা করতে হয় সেটা কিন্তু একটু টেকনিক্যাল, কিন্তু বলা দরকার, তাহলে নইলে পাহাড়টা বুঝতে পারবেন না। তো সংক্ষেপে বলতে গেলে এই পিডিএফগুলো পড়া তো খুব মুশকিল, তাই প্রথমে কালার সেপারেশন করতে হয়েছে, তারপর ব্যাকগ্রাউন্ডের সব পিক্সেলগুলো ধরে ধরে মুছতে হয়েছে, কোনাকুনি স্ট্যাম্প চিহ্নিত হয়েছে, তারপর সেটাকে বারবার ঘুরিয়ে এমন একটা কোণে আনতে হয়েছে যাতে ওসিআর সেটা পড়তে পারে, তারপর সেটা বাদ দিয়ে বাকিটা পড়েছে। তো কাজটা কঠিন, কিন্তু শেষ পর্যন্ত করতে পারা গেছে। তো ফলে আমরা অনেকগুলো, মানে ভবানীপুরের জন্যই যদি ধরুন 14,370টা বিচারাধীন কেস আমরা রেকর্ড করেছি, যেটা মোটামুটি অন্য গবেষকদের তথ্যের সঙ্গে মিলে যায়। তো এটা গেল কতগুলো কেস আছে, কিন্তু নামগুলো ঠিক কী সেটা আমরা কি করে বুঝবো? সব নাম তো নিখুঁত করে পড়তে পারছিলাম না, এতে করেও গোলমাল হচ্ছিল। তো কিন্তু আগেই যেটা বললাম, এপিক নাম্বারটা অক্ষত ছিল এবং আমাদের হাতে একটা তালিকা ছিল যেটা হচ্ছে খসড়া তালিকা, সেখানেও এপিক নাম্বার ছিল। ফলে আমরা করলাম কি, অ্যাডজুডিকেশন লিস্ট থেকে আমরা বার করলাম, ভেবে দেখুন, অ্যাডজুডিকেশন লিস্ট, বিচারাধীন লিস্ট থেকে আমরা কে বিচারাধীন, কাকে কাকে মুছে দেওয়া হয়েছে তার এপিক নম্বরগুলো বার করলাম। সেই তালিকা নিয়ে আমরা আবার পুরনো ড্রাফট বা খসড়া তালিকায় গেলাম, সেখানে সেই এপিক নাম্বারের ভিত্তিতে কোন নাম আছে সেটা খুঁজে বার করলাম। এটা আমরা নিজেরা করিনি, এর জন্য প্রোগ্রাম লিখতে হয়েছে। এবং তারপর আমরা এই চতুর্থ পাহাড়টা ডিঙোতে পারলাম, এটা মাত্র কয়েকদিন আগে। তো এইটা তো গেল মানে চতুর্থ পাহাড়। তো এইটা করে, যেটা করে খুব নির্বাচন কমিশন আমার আন্দাজ খুব হাসাহাসি করছিল যে পারলি না, তো এইটা চতুর্থ পাহাড়ে আমরা টপকে গেলাম। তো এরপরও শেষ হয়নি, পঞ্চম পাহাড়টা এলো, এটা তো শুধু নামের তালিকা বার করা। তো এটা তো আমাদের উদ্দেশ্য নয়, আমাদের কাজটা ছিল বিশ্লেষণ করা। তো ডেমোগ্রাফিক বিশ্লেষণ, অর্থাৎ জনসংখ্যাগত বিশ্লেষণ, জনসংখ্যার যে ছক আছে, প্যাটার্ন আছে, সেই অনুযায়ী বিশ্লেষণ। তো এই যা থেকে বোঝা যায় যে এসআইআর প্রক্রিয়ায় আসলে কোনো পক্ষপাত আছে কিনা। ডেমোগ্রাফি কথাটা তো বিভিন্ন বুদ্ধিজীবীদের মুখে প্রচুর শুনেছেন। এবার তালিকার মজা হচ্ছে, এটা অবশ্য নির্বাচন কমিশনের দোষ নয়, 4টে পাহাড় তারা তৈরি করেছে, কিন্তু তালিকায় আমরা যে সমস্যাটা দেখলাম সেখানে শুধু নাম আছে, ধর্ম বা ভাষা নেই। ফলে কোনো প্রোগ্রামের পক্ষে পড়ে এই বিশ্লেষণ করা সম্ভব নয়। তো আমরা প্রাথমিকভাবে হিন্দু মুসলমান জনসংখ্যার বিশ্লেষণ করব ঠিক করেছিলাম, এটা হয়ে দাঁড়ালো বিরাট চ্যালেঞ্জ। অমুসলিম নাম যেহেতু অগণিত, তাই আমরা সমস্ত পরিচিত মুসলিম নামের একটা লাইব্রেরি তৈরি করার চেষ্টা করলাম। তো সেখানে এআইয়ের সাহায্য নেওয়া হয়েছে, জেমিনি হোক, চ্যাটজিপিটি হোক, অভিজ্ঞ কর্মীদের সাহায্য নেওয়া হয়েছে, কিন্তু সেটাও সম্পূর্ণ নয়। ভাবুন, সব কটা নামের আপনি তালিকা করবেন, একটা উপায় ছিল এআইকে দিয়ে দাও, সে বলে দিক, তা কিন্তু তাতে ভুল হতে পারে। অন্যদের সেই সমস্যাটা হয়েছে, সেখানে আমি পরে আসছি। তো আমরা করলাম কি, তো তখন অনেক নাম আছে, যে মানে আমরা বিভিন্ন লোককে দিয়ে আমরা বললাম যে একটা তালিকা তৈরি করে দাও, যেটা মুসলমানদের নামের একটা পূর্ণাঙ্গ তালিকা, যেগুলো ভারতবর্ষে ব্যবহার করা যায়। তো এতে একটা ঝামেলা হলো যে অনেক নাম আছে যা মুসলমান এবং অমুসলমানদের মধ্যে সাধারণ, যেমন সাহিল, পারভিন ইত্যাদি। তো আমাদের লিস্ট ব্যবহার করেও আমরা দ্বিধায় পড়েছিলাম যে কোন নামটাকে মুসলমান বলবো, কোনটাকে শ্রেণীতে রাখবো। তো সেইটা করার জন্য আমাদের আরেকটু জটিলতায় ঢুকতে হলো, যে শুধু একটি নাম নয়, তার যে সম্পর্ক, অর্থাৎ পিতা বা স্বামীর নাম, সেটাও আমরা খতিয়ে দেখলাম। তিনি যদি মুসলমান হন তবে আমরা এই নামটাকে মুসলমান ধরবো, নইলে কিন্তু ধরবো না। তো এবং এইভাবে আমরা সমস্ত তথ্য একত্রিত করে একটা নামের লাইব্রেরি বানালাম। তারপরে আমরা প্রথমে প্রোগ্রামটা চালালাম, তারপরে দেখলাম মুসলমানের নামের তালিকা কী আসছে, অমুসলমান কী আসছে, দেখলাম কিছু মুসলমান নাম এখনও ঢুকে আছে। তারপর সেগুলোকে আমরা আবার লাইব্রেরিতে নিয়ে এলাম। এই করতে করতে অনেকগুলো কেন্দ্রে অনেকবার করার পর আমরা একটা মোটামুটি 99% ঠিকঠাক তালিকা পেয়েছি এখনও পর্যন্ত আমাদের আন্দাজ। তো এটা হচ্ছে নামের তালিকা, যে তারপরেও যেটা আগে বললাম, যে কোথাও যদি কোনো সন্দেহ থাকে তাহলে তার বাবা মায়ের নামের সঙ্গে আমরা মিলিয়ে দেখি। তো এই অ্যালগরিদমটা আমাদের ভবানীপুরের মতো এলাকায় এখনও পর্যন্ত আমরা দেখেছি 99%-এরও বেশি নির্ভুল ফলাফল দিচ্ছে। শতাংশটা কী করে বললাম, কারণ চোখে দেখে পুরোটা আমাদেরকে ঠিক করতে হয়েছে সব করা ঠিক দিচ্ছে কিনা। তো এইটা হলো আমাদের 5টা পাহাড় পেরোনোর যাত্রাপথের শেষে আমরা কি পেয়েছি ভবানীপুর কেন্দ্রে, তার বিশ্লেষণটা নিচে আমি আপনাদেরকে এক্ষুনি বলছি।
তো আমাদের ফলাফলের সঙ্গে অল্ট নিউজ ও শ্রবণ ইনস্টিটিউটের ফলাফল মোটের উপরে একরকম হলেও কিছু উল্লেখযোগ্য পার্থক্য আছে, যদিও তিনটে বিশ্লেষণের মূল বার্তা মোটের উপর একই দিকে ইঙ্গিত করে। এবং সেটা কোনটা না, সেটা হলো এই যে বিচারাধীন তালিকায় মুসলিম ভোটারদের অনুপাত মোট জনসংখ্যায় মুসলিম ভিত্তির তুলনায় অস্বাভাবিক রকম বেশি। মানে হিসেব অনুযায়ী 25% যদি মুসলমান থাকে কোথাও, তাহলে বিচারাধীন তালিকায় 25% মুসলমানই থাকার কথা। একটু কম বেশি হতে পারে, কিন্তু সেটা সংখ্যাটা অনেকটা বেশি। তো এইবারে কথাটা হচ্ছে যে আমরা কি পেয়েছি? আমরা যেটা পেয়েছি সেটা হলো মোটের উপরেই আমাদের বিশ্লেষণে 14,374টা এন্ট্রি আছে ভোটার তালিকায়। তার মধ্যে 8,019 জন মুসলমান, অর্থাৎ কিনা 55.79%। আর অল্ট নিউজ ভবানীপুর অ্যাডজুডিকেশন তালিকায় 15,618টা এন্ট্রি পেয়েছে, এবং তাদের মধ্যে মুসলমানের সংখ্যা হচ্ছে 8,083, অর্থাৎ অনুপাত হচ্ছে 51.8%, অর্থাৎ আমাদের অনুপাত 4% বেশি। তো মোটের উপর সব মিলিয়ে চিত্রটা আমরা কি পেয়েছি? 4%টা কেন গুরুত্বপূর্ণ বুঝিয়ে বলি। যে ভবানীপুর এলাকায় মুসলমান ভোটাররা মোট ভোটারের হচ্ছেন মাত্র 23.62%, কিন্তু বিচারাধীন তালিকায় মুসলমানের অংশ হচ্ছে 55.79%। তো অল্ট নিউজের ক্ষেত্রে এই সংখ্যাটা ছিল 51.8%। তো অল্ট নিউজের কথায় পরে আসছি। এটা পদ্ধতিগত একটা পক্ষপাতকে সূচিত করে, এটা মোটামুটি নিঃসংশয়ে বলা যায়। কারণ আগেই বললাম 100 জনের মধ্যে যদি 25 জন মুসলমান হয়, এক্ষেত্রে 23 জন, কিন্তু সেই 23 জনের মধ্যে দেখা যাচ্ছে যে মোটের উপর 14 জনই বিচারাধীন। তো এটা একটা অকল্পনীয় রকম বেশি শতাংশ। বলে নেওয়া ভালো যে আমরা বহু মুসলমান নামকে নিখুঁতভাবে চিহ্নিত না করায় হিন্দু নাম ধরে নিয়েছি, ফলে এটা একটা রক্ষণশীল হিসেব, ফলে সংখ্যাটা আরও খানিকটা বাড়তে পারে। এবং এটা অল্ট নিউজের বা আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেরকম হিসেব এসেছিল তার থেকে কিন্তু অনেকটা বেশি বিপজ্জনক। অল্ট নিউজে আমরা দেখেছিলাম 51.8% হচ্ছে মুসলমানের বাদ দেওয়ার সংখ্যা বিচারাধীন তালিকায়। ভুল বললাম, বিচারাধীন তালিকায় মুসলমানের শতাংশ হচ্ছে 51.8%। আমাদের ক্ষেত্রে ওটা কিন্তু 4% বেড়ে গেছে। তো এই জন্যই প্রথমেই বললাম যে প্রাথমিক অনুসন্ধানে বিপদটা ঠিকই চিহ্নিত করা গিয়েছিল, কিন্তু বিপদটা তার চেয়েও বেশি। তো আমরা আন্দাজ করতে পারি আমাদের কেন এলো। আমরা গায়ে গতরে খেতে একটা অ্যালগরিদম বানিয়েছি, আর খুব সম্ভবত অল্ট নিউজ ওটা সরাসরি কোনো LLM বা এআইকে দেখে দিয়ে বলে দিতে পেরেছেন, এবং এআই সবটা ঠিকঠাক দেয় না, আন্দাজে বলছি, ফলে এই শতাংশটা বার হয়েছে। এটা কাউকেই ছোট করার জন্য একদমই বলছি না, তা ওরা যেটা কাজটা করেছেন সেটা ভয়ানক, কিন্তু এটা এই জন্যই করছি এই অনুষ্ঠানটা যে বিপদটা আরও অনেক কিন্তু বেশি। তো আবার সংক্ষেপে বলে দিই, মুসলমানের সংখ্যা মাত্র 23% ভবানীপুরে, কিন্তু বিচারাধীন তালিকায় তাদের সংখ্যা হচ্ছে প্রায় 56%। এটা ভয়ানক ব্যাপার, এবং পদ্ধতিগতভাবে যে কিছু নির্দিষ্ট জিনিস অনুসরণ করা হয়েছে অন্তত ভবানীপুর কেন্দ্রে দেখা যাচ্ছে। তো এইটা গেল বিচারাধীনের কথা। আমরা ডিলিটেড লিস্টের সমস্যাটাও সমাধান করে ফেলেছি। ডিলিটেড লিস্টের কি অনুপাত দেখা যাচ্ছে, কি তার চরিত্র, সেটা নিয়ে আমরা আসবো এক এক করে। শুধু ভবানীপুর নয়, আর অনেকগুলো কেন্দ্র ধরা হয়েছে, সেগুলো নিয়ে পরপর আসবো। সেগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা দেখবেন বা আমাদের সাইটটা অনুসরণ করবেন। এই বিবরণীতে সাইটের লেখার লিঙ্ক দিয়ে দিলাম, দেখবেন, নিয়মিত নজর রাখবেন। কারণ আমি আবার বলছি, এই পুরোটা থেকে যে চিত্র উঠে আসছে সেটা ভয়ঙ্কর। এখানে মুসলমানদের উপর বললাম, কিন্তু বেশ কিছু এলাকায় হিন্দুদের উপরও একই রকম অনাচার হয়েছে, এবং মহিলাদেরও বাদ দেওয়া হয়েছে। সমস্ত বিশ্লেষণ আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। এবং সবথেকে বড় কথা যেটা, একটা গোপন কন্দরে মানে একটা আলিবাবার গল্পে যেরকম ছিল দস্যুরা একটা জায়গায় রত্নভাণ্ডার লুকিয়ে রাখতো, রত্নগুহার গুপ্তধন, সেরকম লুকিয়ে রাখা হচ্ছে এই ডেটা, যাতে কেউ উদ্ধার করতে না পারে। তা আমরা চিচিং ফাঁক মন্ত্রটা আবিষ্কার করেছি এবং ঠিক করেছি, নির্বাচন কমিশনের মুখোশ কিন্তু খুলব, সেটা আমরা খুলে চলবো। আমাদের অনুষ্ঠান দেখুন, আমাদের সাইট অনুসরণ করুন, এবং এই চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং বাকি যারা আছেন বা আপনার বন্ধুবান্ধব চেনা পরিচিত তাদেরকে অতি অবশ্যই পাঠান, লাইক করুন, হাইপ করুন। তো সবাই ভালো থাকবেন। একটু লম্বা হয়ে গেল, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।